আজকের ভিডিওতে আমরা জানবো কোনো মানুষ যদি দুর্ঘটনাবশত সমুদ্রের জলের মধ্যে পড়ে যায় তাকে কিভাবে বাঁচানো যাবে, কিংবা দীর্ঘ সময় যদি সমুদ্রের জলের মধ্যে পড়ে থাকে তাকে কিভাবে উদ্ধার করা যাবে। আজকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর সমুদ্রের জলে পড়ে গেলে শরীরে কিভাবে অক্সিজেনের ঘাটতি হয়, তার শরীরে কেন জল ঢুকে যায়, আজকে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার সাথে সাথে একটা কথাই বলবো, যে আমাদের দেশে প্রতিটা সমুদ্র সৈকতে যেন একটা মেডিকেল এমার্জেন্সি টিম রাখা হয় এই মানুষগুলোকে বাঁচানোর জন্য। কোনো মানুষকে যাতে অকালে না হারিয়ে যেতে হয়, শুধুমাত্র তাদেরকে বাঁচানোর জন্য যেন প্রতিটা সমুদ্র সৈকতে একটা করে মেডিকেল এমার্জেন্সি টিম থাকে। তা রিসেন্টলি আপনারা জানেন যে রাহুল ব্যানার্জি মারা গিয়েছে জলে ডুবে। তা আমাদের এই বিষয়টা জানা প্রয়োজন যে কেন মানুষ জলে ডুবে মারা যায়, এবং যদি সে বেঁচে থাকে তাকে কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন, এখানটা একটা ছবি এঁকেছি। ছবিটা হচ্ছে, এটা ধরুন একটা ফুসফুসের একটা বায়ুথলি। এক সাইড এটা ফুসফুস। ফুসফুসের ভিতরে ছোট ছোট অনেক বায়ুথলি থাকে, অ্যালভিওলাই যাকে বলা হয়। এই যে একটা বায়ুথলি, একটা বায়ুথলি, এরকম ছোট ছোট বায়ুথলি থাকে। তা মানুষ যখন সমুদ্রের জলে পড়ে যায় তখন কি সিচুয়েশন তৈরি হয়। ধরুন এই যে বায়ুথলি, তো এই বায়ুথলির ভিতর দিয়ে অক্সিজেন ঢুকে। এখান দিয়ে অক্সিজেন আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটা এসে এর ভিতরে অক্সিজেনটা ঢুকছে বায়ুথলির ভিতরে। ছোট ছোট এরকম অনেক বায়ুথলি আছে। আমরা শুধু দুটো ছবি এঁকেছি, দুটো। অক্সিজেন ঢুকছে, এখানে জড়ো হচ্ছে, আবার এখানে জড়ো হচ্ছে। এবার তারপরে কি হচ্ছে, এই অক্সিজেনটা এখান থেকে সরাসরি রক্তের সাথে মিশে যাচ্ছে। এটা ধরেন হচ্ছে রক্ত, এই রক্তের মধ্যে মিশে যাচ্ছে ওই অক্সিজেনটা। এইবার কি হচ্ছে, কোনো মানুষ যখন জলে পড়ে যায় তখন কি হয়, সে যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারে, দেখা গেল সে ডুবে যাচ্ছে, তখন কি হবে, তার শরীরে অক্সিজেনের ঘাটতি ঘটছে, সে জলের মধ্যে ডুবে যাচ্ছে। তখন কি হবে, জলটা যাতে এই বায়ুথলির ভিতরে না ঢুকতে পারে, তখন এই অংশটা অটোমেটিক্যালি বুঝে যায়, মানে চোখ হয়ে যায়, বন্ধ হয়ে গেল। এই অংশটা টোটালি বন্ধ হয়ে গেল। কেন? যাতে বাইরের জলটা এর ভিতরে না প্রবেশ করতে পারে, এর ভিতরে ডুবে গেল। তখন কি করে, এবার যদি এইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো সে জল ঢুকছে না ঠিক আছে, কিন্তু অক্সিজেনে তো ঢুকবে না শরীরের ভেতরে। তখন কি হবে, অক্সিজেন ঢুকবে না, সে তো অটোমেটিক্যালি মারা যাবে অক্সিজেনের অভাবে, সে হার্ট অ্যাটাক করবে। কারণ এই জিনিসটা চোখ হয়ে যাওয়া মানে হচ্ছে শরীরে অক্সিজেন ঢুকছে না, এবং অক্সিজেনের অভাবে হার্ট অ্যাটাক করে সেই মানুষটা কিছুক্ষণ বাদেই মারা যাবে। তো এই একটা সমস্যা হচ্ছে। তখন কি হবে, যখন প্রাকৃতিক ভাবে আমাদের সব শরীর কত সুন্দরভাবে গঠন হয়েছে, যখন তারপরে কি হবে, যখনই দেখছে যে শরীর যখন দেখছে ওখানে অক্সিজেন ঢুকছে না, এরকম সমস্যা হচ্ছে, তখন অটোমেটিক্যালি আবার এটা খুলে যাবে, পুরো ওপেন হয়ে যাবে এই অংশটা। তখন কি হবে, ওপেন হয়ে গেলে তার এক বিপদ, সেই মানুষটা তো জলের মধ্যে ডুবে গিয়েছে। এবার যদি এটা ওপেন হয়ে যায়, তখন সমুদ্রের নোনা জল তখন অক্সিজেনের বদলে এর ভিতরে হু হু করে ঢোকা শুরু করবে। ঢুকে তখন ছোট ছোট বায়ুতলের ভিতরে সব ভরে যায়, জমা হয়ে যায় সমুদ্রের নোনা জল। এবার ধরুন বিপদের পর বিপদ, প্রথমে এখানে অক্সিজেন ঢুকছিল না, শরীর এই অংশটা খুলে দিল, তখন অক্সিজেনের বদলে নোনা জল এইভাবে ঢুকে গেল। এবার কি হবে, শরীর এমনিও শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, নোনা জল ঢুকে গেছে, সেই মানুষটার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। তখন কি হবে, এই যে নোনা জল, আমাদের শরীরে যে জলটা থাকে তার থেকে নোনা জল অনেক ঘন হয়। আমরা যেটা জানি নোনা জল, আপনারা জানেন যে সমুদ্রের নোনা জল অনেক ঘন হয়। তা এই নোনা জল যখন ঢুকে যায় এর ভিতরে, এই জলটা ঘন জল ফুসফুসের ভিতরে ঢুকে গিয়েছে। আর রক্তের ভিতরে যে জলটা আছে, মানে রক্তের সাথে যে জলটা থাকে, সেটা তুলনামূলক পাতলা হয়। তখন কি হবে, এই যে পাতলা জলটা তখন উল্টে এই বায়ুথলির মধ্যে ঢোকা শুরু করে, উল্টে ঢোকা শুরু করে দেয়। এতে কি হয়, এই জলটার ঘনত্ব কমানোর জন্য পাতলা জলটা এর ভিতরে ঢুকছে, এক নম্বর কথা। এতে কি হচ্ছে, রক্তের ভেতর থেকে যে জল ছিল সেটা কমে যাচ্ছে, মানে রক্তের ভিতরে জলের ঘাটতি ঘটছে। এতে আর এক সমস্যা, মানে যেটা রক্তাল্পতা বলে, রক্ত ঘাটতি হয়ে যায়, রক্ত কমতে থাকে, রক্ত শূন্য হতে থাকে, এই সমস্যাটা শুরু হয়ে যায়, এর ভিতরে ঢুকতে থাকে। তাই এই রক্তে জল কমে যাওয়া এবং ফুসফুসের ভিতরে জল ভরে যাওয়া, এই সিচুয়েশনটাকে পালমোনারি ইডমা বলে। এই পালমোনারি ইডমা এই সময়টাতে তখন ডাক্তারের প্রয়োজন পড়ে, মেডিকেল ইমার্জেন্সি টিমের প্রয়োজন পড়ে। এরা তখন তখন রোগীর শরীরে ভেন্টিলেট করার প্রয়োজন পড়ে। ডাক্তারবাবুরা ভেন্টিলেশন করে তার শরীরে ফোর্সফুলি অক্সিজেন ঢোকানোর চেষ্টা করে, এবং তার শরীরে যদি স্বাভাবিক অক্সিজেনের মাত্রা চলে আসে এবং জলটা বেরিয়ে যায়,
তখন রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কিন্তু সাধারণভাবে রোগীকে বাঁচানো যায় না। এই কারণে সমুদ্র সৈকতগুলোতে মেডিকেল এমার্জেন্সি টিম থাকা বিশেষভাবে জরুরি। কিন্তু দেখা গেল কোনো ব্যক্তি জলের মধ্যে পড়ে গেল, এই অক্সিজেনের যে বায়ুথলির এই জায়গাটা চোখ হয়ে গেল, সেরকম পরিস্থিতিতে তাকে যদি উদ্ধার করা যায় তখন তাকে সিপিআর দেওয়ার মাধ্যমে বা হচ্ছে ব্রিদিং প্রেশার দেওয়ার মাধ্যমে তাকে বাঁচানো যায়, তাকে উদ্ধার করা যায় প্রাথমিকভাবে। কিন্তু যদি ফুসফুসের ভিতরে জল ঢুকে যায় তখন তাকে ডাক্তারের প্রয়োজন পড়বেই। তখন তার ভেন্টিলেশন দরকার, তাকে ভেন্টিলেট করে তাকে উদ্ধার করতে হবে, তাকে বাঁচাতে হবে। এই কারণে আমার পরামর্শ হলো, যারা তোমরা সাঁতার জানো না, তোমরা দয়া করে সমুদ্রে আনন্দ করতে গিয়ে বেশি জলের মধ্যে যাবা না। এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়বে না যাতে তোমাকে উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে। কারণ আমাদের দেশে বহু জায়গাতে, বহু সমুদ্র সৈকতে এখনো কোনো মেডিকেল এমার্জেন্সি টিম নেই। তাই সরকারের কাছে আবেদন যে এরকম দুর্ঘটনা ঠেকানোর জন্য প্রতিটা সমুদ্র সৈকতে যেন একটা করে মেডিকেল এমার্জেন্সি টিম থাকে, যাতে রাহুল ব্যানার্জির মতন হাজার হাজার মানুষকে আর এইভাবে সমুদ্রে জলে ডুবে মারা যেতে না হয়। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে সচেতন করবেন।